নমস্কার বন্ধুরা, কাজের একঘেয়েমি থেকে মুক্তি পেতে মাঝে মাঝে পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়তে ইচ্ছা করে বাড়ির কাছে পিঠে কোনো একটা ট্যুরিস্ট স্পটের উদ্দেশ্যে। আর সেটা যদি হয় বাড়ির একদম কাছে এবং একদিনের জন্য, তাহলে তো কোনো কথাই নেই। আজকে সন্ধান দেব এমনই এক জায়গার যেখানে আপনারা মাত্র একদিনেই ঘুরে আসতে পারেন কিছু সেরা ট্যুরিস্ট স্পট, এবং আপনার মন এবং মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে এই জায়গা ঘুরে আসলে। চলুন বন্ধুরা, আজ বেরিয়ে পড়ি অজানা বীরভূমের উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা উইকেন্ড ট্রিপ বা একটা ওয়ান ডে ট্রিপ নিয়ে। আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটা ডেস্টিনেশন সম্বন্ধে জানাবো, কিভাবে সেখানে ঘুরবেন, কিভাবে যাবেন, কিভাবে গেলে কম খরচে ঘুরতে পারবেন, সেই নিয়েই আজকের এই বিস্তারিত ভিডিওটি। তো আজকে আমরা চলে যাব বীরভূম জেলায়। বীরভূম জেলার দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড় ও উষ্ণপ্রস্রবণ বক্রেশ্বর, এই দুটোই আজকে আমাদের ঘোরার জায়গা। তো এই দুটো আমরা ঘুরতে গেলে আমাদের নামতে হবে দুবরাজপুর। আর তাই জন্য আমরা আজকে চলে এসেছি ব্যান্ডেল স্টেশন। এখান থেকে সকালবেলার কুল এক্সপ্রেস ধরে চলে যাব দুবরাজপুর। ব্যান্ডেল লোকালের বাইরে, মানে ব্যান্ডেল স্টেশনের বাইরে একটা নিরামিষ খাবারের দোকান আছে, কচুরির দোকান। সেখান থেকে কচুরি খেয়ে নিই, কারণ অনেকটা পথ যেতে হবে এবং খাবার কিছু নাও পাওয়া যেতে পারে। কত করে কচুরি দাও? যাত্রাপথের দূরত্ব 183 কিলোমিটার। ব্যান্ডেল স্টেশনে কুল এক্সপ্রেসের সময় হচ্ছে সকাল 7:32, আর আমাদের দুবরাজপুরে নামাবে 10:27। তো আপনি এই যে জায়গাগুলো বললাম, এই জায়গাগুলো ঘুরতে গেলে হয় দুবরাজপুর নামতে হবে, নয় আপনাকে সিউড়িতে নামতে হবে। তো আমার দুবরাজপুরটা বেশি প্রিফারেবল মনে হয়েছে, এখান থেকে বাইরে অনেক অপশান আছে। তো সেই জন্যই আমি আজকে ব্যান্ডেল থেকে কুল এক্সপ্রেস ধরে চলে যাবো দুবরাজপুর। যাত্রাপথের পুরো বিবরণ এবং কী কী ঘুরবো, কীভাবে ঘুরবো, সবটুকু থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, সবার জন্য কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে ভিডিওটা। তো 22-321 হুল সুপারফাস্ট এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমাদের D1-এ বুকিং। এই যে এটা যায় হাওড়া থেকে সিউড়ি, 22-321 উঠে পড়েছি। আর ট্রেন ছেড়েও দিয়েছে, বেশিক্ষণ দাঁড়ালো না। তো এখানে দেখলাম জেনারেল প্রায় 7টা-8টা রয়েছে। তো যার জন্য আপনি যদি মনে করেন যে আপনি রিজার্ভেশন করাবেন না, তাও করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আপনি জেনারেল আরামসে সিট পাবে, জেনারেলগুলো খালিই ছিল। 10:41 বাজে আর আমরা এসে পৌঁছালাম দুবরাজপুর স্টেশনে। তো ট্রেন মোটামুটি ঠিকঠাক টাইমে এসছে। তো আমরা এসে ট্রেন নামালো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আপনারা অনেক টোটো দেখবেন দাঁড়িয়ে আছে। তো সেই টোটো ধরে আপনাকে যেতে হবে মামা ভাগ্নে পাহাড়। তো এই যে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এখানে অনেকগুলো টোটো স্ট্যান্ড আছে, কিন্তু এখানে একটু বেশি ভাড়া চাইছে। তো আমরা আরেকটু এগিয়ে যাব। এখানে একজনের সাথে কথা বললাম, তারা 25 টাকা করে নেবে বললো। তো চলুন যাওয়া যাক, টোটোতে করেই আপাতত যাওয়া যাক। আমরা এসে পৌঁছালাম যে মামা ভাগ্নে পাহাড় রয়েছে তার ঠিক তলাটায়। তো দেখতে পাচ্ছেন চারিদিকের শোভাটা খুবই সুন্দর। তো আজকে আমি একা আসিনি, আজকে আমার সাথে আমার এক বন্ধু আছে, ওর নাম সুখদেব। তো আমরা দুজনেই এসেছি। তো এবার আমরা আস্তে আস্তে উঠবো। দেখছেন এখানে চারিদিকে কিন্তু পাথরের টিলা মতন ছড়ানো রয়েছে। তো আমরা এখন যাব সেই বিখ্যাত মামা ভাগ্নে পাহাড়, যেখানে সত্যজিৎ রায়ের একাধিক ছবির শুটিং হয়েছে। তার মধ্যে অভিযান সিনেমাটা খুব হিট করেছিল, এবং গুপি গাইন বাঘা বাহিনীর একাধিক প্লটও কিন্তু এই যে মামা ভাগ্নে পাহাড়কে ঘিরে। ওই যা বললাম, চারিদিকে গাছপালায় ঘেরা সুসজ্জিত এই মামা ভাগ্নে পাহাড়ের তলদেশ। এইদিকে রয়েছে
পাহাড়েশ্বর পার্ক, যেখানে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। আর এখানে একটা মন্দির রয়েছে, চলুন ঢোকা যাক। পাহাড়েশ্বর শিব মন্দির এটি। এই হচ্ছে পাহাড়েশ্বর শিব মন্দির। তো দেখতে পাচ্ছেন এখানেও একটি ভেতরে যদি একটু দেখাই, যে ভেতরে কিন্তু একটা বেশ বড় টিলা মতন রয়েছে, যেটাকে শিব হিসেবে পুজো করা হয়, পাহাড়েশ্বর শিব হিসেবে পুজো করা হয়। এবং মন্দিরের যে কারুকার্যটা রয়েছে কিন্তু খুবই সুন্দর। তো পাহাড়েশ্বর শিব মন্দিরের পাশ দিয়েই হচ্ছে রাস্তা পাহাড়ে ওঠার। এখন আমরা উঠতে চলেছি পাহাড়ে। তো এই হচ্ছে দেখুন, এই হচ্ছে মানুষের মানে কোথাও ভালোবাসার চিহ্ন রাখতে পারে না, এখানে এসেই তাদের সব চিহ্ন রেখে যেতে হয়। তো এই দেখছেন এই টিলাগুলো এখানে ইতস্তত ছড়ানো রয়েছে। চারিদিকটা বেশ সুন্দর লাগছে। পাহাড়টি নোংরা হয়ে গেছে। এর পেছনে রয়েছে এই মা ভাগ্নে পাহাড়ের এই যে ছোট ছোট পাথরের মতন টিলাগুলো দেখতে পাচ্ছেন। এখানে বলা হয় যে যখন রামচন্দ্র সেতু বন্ধন করছিলেন, তখন হিমাচল পর্বত থেকে পাথর আনার জন্য নির্দেশ দিয়েছিলেন। তো রথে করে পাথর আনা হচ্ছিল, এবং রথে করে পাথর আনার সময় বেশ কিছু পাথর এই জায়গায় পড়ে যায়। তাই জন্য চারিদিকে কিন্তু কোনো পাহাড় নেই, কিন্তু তবু এখানে ছোট ছোট পাথরের পড়ে রয়েছে, পাথর দেখা যায়। আবার কেউ কেউ বলেন যে মহাদেব এখানে বলেছিলেন দ্বিতীয় কাশী বানানোর জন্য, বিশ্বকর্মাকে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কাজটি এক রাতের মধ্যে সম্পূর্ণ না হওয়ায় সেই পাথরগুলো এখানে এরকম করেই রয়ে যায়। এইটা হচ্ছে লোকমুখে প্রচলিত কথা বা পৌরাণিক কাহিনী। তো চলুন এবার আস্তে আস্তে মা ভাগ্নে পাহাড়ের আরও উপরে উঠি। এই হলো মামা পাহাড়, পুরোটাই গ্রানাইট শিলা দিয়ে তৈরি। এটা হচ্ছে মামা পাহাড়, আর এটা হচ্ছে ভাগ্নে পাহাড়। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মামা ভাগ্নে পাহাড়ের একদম উপরে, যেটা হচ্ছে বীরভূম জেলার একমাত্র পাহাড় বলা চলে এই মামা ভাগ্নে পাহাড়। এবার ব্যাপারটা হচ্ছে এটা ছোটনাগপুর মালভূমির একটা বিস্তৃত অংশ, যেটা এখানে এসে শেষ হয়েছে। এবং এই যে শিলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে গ্রানাইট শিলা। এই পুরোটাই কিন্তু গ্রানাইট শিলাতে তৈরি। এবং যে আবহাওয়া বিকার, মানে যে প্রাকৃতিক ক্ষয়কার্য বলে, যে মানে বৃষ্টি, ঝড়, রোদ, এইগুলোর জন্য শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে এরকম একটা অংশ নিয়েছে। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই যে মামা ভাগ্নে পাহাড়ের ঠিক সামনে। দেখুন এখানে এটা লেখা রয়েছে মামা, আর এইখানে লেখা রয়েছে ভাগ্নে। তো এইগুলো কিন্তু সবই গ্রানাইট শিলা, এবং দেখুন এগুলো কি সুন্দর ব্যালেন্স করে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এর নিচটা কিন্তু পুরো ফাঁকা, তো ব্যালেন্স করে দাঁড়িয়ে রয়েছে, শুধুমাত্র এই দুটো পাথরের সাহায্যে ব্যালেন্স করে দাঁড়িয়ে রয়েছে, কোনো রকম পড়ছে না। এবং এইগুলোকে বলা হয় ব্যালেন্সিং রক। প্রকৃতপক্ষে এটা একটা মানে প্রাকৃতিক ভূখণ্ড বা প্রাকৃতিক আবহাওয়া বিকারের বলে প্রাপ্ত রূপ, কিন্তু এইগুলোকে বলে ব্যালেন্সিং রক। তো এই যে টিলাটা, এটা হচ্ছে 15 ফুট, আর এই ভাগ্নে হচ্ছে 12 ফুট বা 13 ফুট। যেহেতু মামা বড়, তাই জন্য একে মামা বলে, এটা হাইটে বড় তাই মামা, এটা হচ্ছে ভাগ্নে। তো এই হচ্ছে আমাদের মামা ভাগ্নে পাহাড়, এবং এটাই হচ্ছে কিন্তু আমাদের এই যে ট্যুর, এই যে একদিনের ট্যুর, সেই ট্যুরের একটা অংশ। যদি আমি একটু হিসেব বলি, আপনাদের আসতে কত খরচ হয়েছে। আপনি হাওড়া থেকে দুবরাজপুর আসতে পারবেন যদি জেনারেল টিকিট কাটেন, 100 টাকা মতন টিকিট। আর যদি
তৎকালে কাটেন একটু টিকিটের দাম বেশি পড়বে। আর একটা যেটা ওখান থেকে মাত্র 25 টাকা, তাহলে 125 টাকায় আপনি ঘুরে যাচ্ছেন এই মামা ভাগ্নে পাহাড়, যেটা কিন্তু এত একটা সুন্দর টুরিস্ট অ্যাট্রাকশন। এবং চারিদিকে দৃশ্যটা দেখুন, দুবরাজপুরের দৃশ্যটা, এটাও কিন্তু খুব সুন্দর। তো এই হচ্ছে দুবরাজপুর শহর, বীরভূম জেলার একটা শহর দুবরাজপুর। এবং ওই যে বললাম আপনাকে, পৌরাণিক কাহিনী বলে যে রামচন্দ্র যে পাথরের সেতু বানিয়েছিল, সেই রথ থেকে ওরা যখন পাথরগুলো নিয়ে যাচ্ছিল, সেইগুলোই এখানে পড়ে গেছে। তো এই হচ্ছে আমাদের মামা ভাগ্নে পাহাড়, দেখতে পাচ্ছেন। আর একটা দেখুন, এই হচ্ছে পাহাড়েশ্বর জনিপীঠ। দেখুন, এটা অনেকটা জনির মতো চেহারা বলে এইটাকে বলা হয় হচ্ছে জনিপীঠ। এখানে প্রচুর লোক পুজো দিতে আসে। তো এই হচ্ছে পাহাড়েশ্বর জনিপীঠ, একদম পাহাড়ের গায়ে। এটাও কিন্তু আবহবিকারের ফলে সৃষ্ট, প্রাকৃতিক আবহবিকারের ফলে সৃষ্ট। এটা হচ্ছে পাহাড়েশ্বর জনি। যে একদিনের সাইট সিন, একদিনের ছোট্টখাট্ট ঘোরার মধ্যে একটা অন্যতম অংশ এই মামা ভাগ্নে পাহাড়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই মামা ভাগ্নে পাহাড়ের উপরে। আর এখানে এসে সকালবেলায় ওই 5টার সময় ঘুম থেকে উঠে কোনো রকমে রেডি হয়ে ভাবছিলাম ট্রেন পাবো না, বিভিন্ন রকম ট্রেনগুলো খুব লেট করছিল। এখানে এসে মনে হচ্ছে সব কষ্ট সার্থক হয়েছে। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। আবার যদি আমি ঈশ্বরকে মেনে নিই, তাহলে বলবো ঈশ্বরের কি অপরূপ সৃষ্টি, যে এইরকম সমতল একটা জায়গায় এরকম একটা অদ্ভুত ভূমিরূপ তৈরি করা। চল না, মামা ভাগ্নে পাহাড় থেকে বেরিয়ে আমরা পেছনের সামনে যে রাস্তা, এবার পেছনের দিকে যাচ্ছি। এবার আমরা যাবো হচ্ছে বক্রেশ্বর, কিন্তু বক্রেশ্বর যাওয়ার বাস স্ট্যান্ড থেকে ধরতে হবে, নাহলে এখান থেকে টোটো রিজার্ভ করে নিয়ে ঘুরতে হবে। তো আমাদের যে টোটোওয়ালা, সে বলছিল 300 টাকা নেবে। তো আমরা আর একটু কম খরচে কীভাবে পৌঁছানো যায় সেটা একবার ট্রাই করব। তো তার জন্য আমরা বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যাব হচ্ছে বক্রেশ্বর। তো আমরা এসে নামলাম বক্রেশ্বর, একদম বক্রেশ্বরের মন্দিরের সামনেই আমাদের বাস নামিয়ে দিল। এই যে বাসটা চলে যাচ্ছে, মোটামুটি 8 ঘন্টা মতন সময় নিল। আর হচ্ছে আপনার যে দুবরাজপুর থেকে বক্রেশ্বর আসতে মোট 20 টাকা ভাড়া লাগলো। তাহলে বুঝতে পারছেন কত আর কি, পার হেড 20 টাকা করে ভাড়ায় কত কম খরচে আমরা চলে আসলাম। আর সেক্ষেত্রে টোটো ভাড়া করতে হলে প্রায় 250-300 টাকা করে পেয়ে বসছিল। তো আমরা এই যে লেখা আছে বক্রেশ্বর ধাম, আর এই হচ্ছে মন্দিরের গেট। এই হচ্ছে মন্দিরের গেট। দেখুন, এই একদম মন্দিরের সামনেই রয়েছে, এখানে একটা হোটেল রয়েছে, এখানে অনেকগুলো হোটেল রয়েছে। এখানে দুধারেই কিন্তু অনেক খাওয়া দাওয়ার হোটেল রয়েছে, এখানে খাওয়া দাওয়ার হোটেল রয়েছে। আগে ঘুরে আসি। তো আমরা ঢুকছি এই বক্রেশ্বর মন্দিরের দিকে। মানুষের ভিড় রয়েছে এখানে পুজো দেওয়ার জন্য, কত মানুষ ভিড় করে রয়েছে এখানে। বলে ওইখানে যে কুণ্ডগুলো আছে তার মধ্যে এক একটার টেম্পারেচার 60 ডিগ্রি 70 ডিগ্রিরও বেশি। জানেন ওইখানটায় একদম মাটির ভেতর থেকে যে গরম জলটা, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি উঠে আসছে। আর এই পুরো জায়গাটা জলটা কিন্তু বেশ গরম, তবে এতটা গরম না যেটা আমাদের হাতের বা শরীরের কোনো অংশের ক্ষতি করতে পারে। তো বক্রেশ্বর নামটির কারণ হলো হচ্ছে লক্ষ্মীনারায়ণের বিয়ের অনুষ্ঠানের সময় একবার সুব্রত মুনি ইন্দ্র কর্তৃক অপমানিত হন, এবং সেই
সেই সুব্রত মুনির দেহ 8টি বাঁকে বেঁকে যায়। তারপর তিনি বহু বছর তপস্যা করে সেই সাপ থেকে মুক্তি লাভ করেন। এখানে যে শিব অবস্থান করছেন তার নাম হচ্ছে অষ্টাবক্র শিব, এবং তার জন্য এই জায়গা থেকে নাম হচ্ছে বক্রেশ্বর। তো খুবই পবিত্র জায়গা, এবং এটি একটি সতীপীঠ, কারণ এখানে দেবী সতীর যে ভূমধ্যস্থ অংশ সেটি পড়েছিল এটা বিশ্বাস করা হয়। তো এটি একটি কিন্তু সতীপীঠ। এই হচ্ছে বক্রেশ্বরের মন্দির। তো দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু যে আমরা এখন এসে গেছি বক্রেশ্বর মন্দিরে। এখন বেশ দুপুরের সময় বেশ ভিড় রয়েছে মন্দিরে। একটু কুণ্ডের জল মাথায় দিয়ে নিলাম, এরপর আমরা যাবো উষ্ণ প্রস্রবণে। তো আমরা এসে দাঁড়িয়েছি এখন বক্রেশ্বর মন্দিরের ঠিক পাশেই রয়েছি, আর আমরা বক্রেশ্বর মন্দিরের যে অজানা ইতিহাস, সেই বক্রেশ্বর মন্দিরের অজানা ইতিহাস সম্বন্ধে জিজ্ঞেস করে নেব এই মন্দিরেরই একজন সেবায়েতের কাছ থেকে। তো দাদার কাছে যাচ্ছি, আপনার নামটা যদি একটু। আমার নাম দেবনাথ মুখার্জি, আমি বক্রেশ্বর মন্দিরের একজন সেবায়েত এবং বক্রেশ্বর মন্দির উন্নয়ন সেবায়েত সমিতির একজন সদস্য। আচ্ছা, তো এই মন্দিরের ইতিহাসটা যদি আমাদের একটু বলেন। মন্দিরের ইতিহাস বলতে এখানে আপনার অষ্টাবক্র মুনির মন্দির, অষ্টাবক্র মুনি বক্রেশ্বর শিবের মন্দির। এই অষ্টাবক্র মুনি এখানে 60,000 বছর তপস্যা করেছিলেন। 60,000 বছর তপস্যা করে বক্রেশ্বর শিবকে পেয়েছিলেন, সেই জন্যে বাঁকা ঈশ্বর বক্রেশ্বর। তার 8টা অঙ্গ বাঁকা হয়, তারই পিতার অভিশাপ। উনি যখন মাতৃগর্ভ অবস্থায় ছিলেন তখন তার পিতা বেদ পাঠ করছিলেন টহল মুনি। সেই বেদ পাঠে উনি ভুল ধরেছিলেন মাতৃগর্ভ অবস্থা থেকে। সেই ভুল ধরাতে উনি ক্রোধান্বিত হয়ে তার নিজের পুত্রকে অভিশাপ দিয়ে ফেলেছিলেন যে তুমি যেই হও না কেন একটা মাংস পিণ্ডরূপে তোমার জন্ম হবে। তো সেই মাংস পিণ্ডরূপে জন্ম হয়েছিল। সারা পৃথিবী ঘুরে ঘুরে বক্রেশ্বর ধামে এসে সাধনা করে, সেই সাধনায় সিদ্ধি লাভ করেন। সিদ্ধি লাভ করে পূর্ণাঙ্গ শরীর পায়। তো সেই জন্যে আগে ভক্তের পুজো হয়, তারপরে ভগবানের পুজো। আমাদের ভক্ত উপরে অষ্টাবক্র মুনি আর নিচেতে বক্রেশ্বর মহাদেব শিব। আচ্ছা, তার মানে এখানে হচ্ছে শিব আছে, তার নাম বক্রেশ্বর মহাদেব। আচ্ছা, এইটাকে বলা হয় এটা সতীপীঠ। সতীপীঠ। আচ্ছা, এখানে মায়ের দুটো ভুরুর মাঝখানটা পড়েছে, ত্রিনয়নটা পড়েছে এখানে। আচ্ছা, মনপাত দেবী মহিষাসুর মর্দিনী দুর্গা। আচ্ছা, আমাদের সিংহ বাহিনী দেবী দুর্গা রূপে মা পূজিত হন। সমস্ত জায়গাতে কালী থাকে, তো কালী মূর্তি থাকে। আমাদের এখানে সিংহ বাহিনী দেবী দুর্গার মূর্তি, অষ্টধাতু মূর্তি। আচ্ছা, আর এখানে মোটামুটি যে মানে পুজো দিতে আসলে কোন সময়টা পুজো দিতে পারবে? এখন মোটামুটি আমরা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3-4টে মাস প্রচণ্ডভাবে ভিড় থাকে, চাপ থাকে। শীতের সময়টাই, শীতের সময় এখানে উষ্ণ প্রশমন রয়েছে, তো গরম জলের ব্যবস্থাটা রয়েছে, গরম জলের কুণ্ড রয়েছে। 8টা গরম জলের কুণ্ড আছে, এক একটা কুণ্ডের এক এক রকম নাম। কোনোটা শ্বেত গঙ্গা, কোনোটা বৈতরণী গঙ্গা, কোনোটা খার কুণ্ড, সূর্যকুণ্ড, পাপহরা গঙ্গা, অগ্নিকুণ্ড, ব্রহ্মা কুণ্ড। এইভাবে কুণ্ডগুলোর নাম রয়েছে এবং বিভিন্ন রকমের টেম্পারেচার। গরম কোনোটা 80 ডিগ্রি, কোনোটা 70 ডিগ্রি, কোনোটা 60 ডিগ্রি। এইভাবে টেম্পারেচারগুলো আলাদা আলাদা করা আছে। স্নানের ঘাট আছে ওখানে, ছেলেদের আলাদা স্নানের ঘাট, মেয়েদের আলাদা স্নানের ঘাট, সুন্দর ব্যবস্থা করা আছে, তারা স্নান করতে পারে ওখানে। বাকি কুণ্ডগুলো চোখে দেখার জন্য, ওগুলো দেখে তারপরে মানুষ এসে এখানে বক্রেশ্বর বাবার কাছে, মা মহিষমর্দিনী দুর্গার কাছে এবং ক্ষেত্রপাল বটুকনাথ ভৈরবের কাছে পুজো দেন। তারপর পুজো দিয়ে সুশৃঙ্খলভাবে আস্তে আস্তে সব বেরিয়ে যায়। শ্রাবণ মাসের সোমবারগুলোতে এখানে বিরাট ভিড় হয়, লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় শ্রাবণ মাসের সোমবার। এবং শিবরাত্রি যে হয়, শিব চতুর্দশী, তখন লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। তখন আমাদের পুলিশের সহায়তা নিতে হয়, আর সরকারিভাবে আমাদেরকে ইয়ে করে সমস্ত পুলিশও থাকেন, আমরাও থাকি। সেই থেকে তাদেরকে ব্যবস্থা করে এইসবগুলো ব্যবস্থাটা করে দিতে হয়। এবং এখানে আপনার 200-300 শিব মন্দির রয়েছে। আর এই যে চারি চতুর্থী যেগুলো দেখতে পাবেন, এগুলো সমস্ত শিবের মন্দির, চারি চতুর্থী। আচ্ছা, আর এইটা হচ্ছে অক্ষয় বটবৃক্ষ। এইটার যে কোনটা মূল, বড় বড় কঠিন, বড় বড় শক্ত। এইটা সমস্ত মন্দিরগুলো দেখুন ঘোরা আছে। এই যে যারা মানত করে না, এই যে মানত করে তারা আপনার ওই যে এগুলো বেঁধে রেখেছে, ঢিলগুলো বেঁধে রেখেছে, মারা পূর্ণ হলে আবার খুলে দেয়। এইভাবে মহা শ্মশান রয়েছে পিছন দিকে, বক্রেশ্বর মহা শ্মশান। একটা গরম জলের কুণ্ড আছে, জলটা ঠান্ডা, বালিটা গরম। একটা কুণ্ড আছে ভোরবেলায় সাদা দুধের মতো রং হয় জলটা, 4টে 4:30 সময়। ওইটা দুধ কুণ্ড বা সৌভাগ্য কুণ্ড নাম। এই মন্দিরের পাশে রয়েছে শিবগঙ্গা, এই জলটাতে বাবার পুজো হয়। এই সমস্ত বিষয়গুলো। আর এখানে যে যেখানটা ধরুন সতীপীঠ, যেটা যে জন্য 1 মিনিট একজনের সঙ্গে কথা বলছেন, 1 মিনিট আমি 1 সেকেন্ড বলছিলাম। হ্যাঁ বলুন।
যেটাকে বলা হয় সতীপীঠ। হ্যাঁ, হ্যাঁ। তো সেই সতীপীঠ মানে সতীর যে অংশটা সেটা কি মন্দিরের মধ্যেই আছে, যে অংশটা দেখা যাচ্ছে? বক্রেশ্বর বাবার মন্দির, তার পাশেই মায়ের মন্দির আছে। আচ্ছা, আচ্ছা, তার পাশে বটুকনাথ ভৈরবের মন্দির, পাশাপাশি মন্দিরগুলো আচ্ছা এক মানে কম্পাউন্ডের মধ্যেই হট স্প্রিং মন্দির দেখার জিনিস সব এক কম্পাউন্ডের আচ্ছা। মধ্যে। আর মন্দির কটার সময় খোলে? মন্দির আমাদের মঙ্গল আরতি হয় মোটামুটি ভাবে আপনার 4টের সময়। 4টের সময়? মোটামুটি ভোর 4টের সময় মঙ্গল আরতি হয়। যাত্রীদের পুজো অর্চনা শুরু হয় সকাল 6টা থেকে। সকাল 6টা থেকে 12:30 1টার থেকে বাবার ভোগ হয়। আচ্ছা। বাবার এখানে পরমান্নের ভোগ হয়, পায়েসের ভোগ হয়। আচ্ছা। আর এমনি বিশেষ বিশেষ কিছু দিনে ভান্ডারা হয়। সেই ভান্ডারা সমস্ত মানুষই প্রসাদ পায়। সবাই মানে তীর্থযাত্রী আসুক বা গ্রামের লোকই আসুক, যেই আসবে সে বসে খাবে। এগুলো কিছু বিশেষ বিশেষ দিনে হয়। আর হচ্ছে আপনার মন্দির বন্ধ হয় কটায়? মন্দির বন্ধ হয় মোটামুটি আপনার 7:30 থেকে 8টা। আচ্ছা। সন্ধ্যা। আচ্ছা, আপনাদের এখানে যে ধরুন কোনো যাত্রী এসে থাকতে চাই, তো আপনাদের এখানে যে থাকার ব্যবস্থা কি আছে? গভর্নমেন্টের টুরিস্ট লজ একটা ছিল আমাদের, সরকারিভাবে একটা গভর্নমেন্টের টুরিস্ট লজ ছিল, সেটা বর্তমানে বন্ধ হয়ে গেছে। আচ্ছা। সেই লজটা এখন আর চালু নেই। আচ্ছা। তো এমনি পাবলিক হোটেল রয়েছে অনেক, সেখানে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, প্রচুর হোটেলও আছে, প্রচুর আপনার লজও আছে। আচ্ছা। থাকা এবং খাওয়া কোনোটাই কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এই যে এই কুণ্ডটার জলও দেখলাম গরম, এই কুণ্ডটাকে সবচেয়ে কম গরম, এটা শ্বেত গঙ্গা বলে। আচ্ছা। এটা 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, 32 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সব থেকে 80 ডিগ্রি পর্যন্ত হাই স্পিড। ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। যখন ভোগটা বেরোচ্ছে, ভোগের থালাগুলো বেরোবে, একটা সাইড করে हे विश्वनाथ प्रभु कैलाश देवेश्वर महादेव আর এই হলো অষ্টাবক্র মহাযোগী মহেশ্বর মহাপাপ হরণ দেব বক্রেশ্বরায় এখানে বাবা हर महादेव बाबा भोलेनाथ की जय हो, शिव शंभू की जय हो। থ্যাংক ইউ দাদা। এদিকে আসুন। আপনি দেশের কারিগর এখানে বেশি ফোন করেন না, বুঝলেন? এই হলো মহাপ্রসাদ, 51টা পীঠের মধ্যে একটা পীঠ। এখানে মায়ের দুটো ভূত মাঝখানটা পড়েছে, ত্রিনয়ন, খড়গপাদ ও দেবী মহিষাসুর মর্দিনী মুদ্রা। সিংহাসনের নিচে যে গর্তটা রয়েছে তার মতো ওইখানে মায়ের ভূ মধ্যটা পড়েছে। আর এই হলো মায়ের ব্রহ্মশিলা, ওই শিলা স্পর্শ করতে হয়। আর এই মায়ের মূর্তি, মাকে প্রতিদিন বেনারসি করানো হয়, শাড়ি করানো হয়। অষ্টধাতু মায়ের মূর্তি। এখানে দুর্গা পুজোর সময় বিশেষভাবে 4 দিন পুজো হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। বুঝতে পারছেন? এখানে তাহলে ভৈরবের নাম বটুক ভৈরব, তাই তো? ভৈরব। আচ্ছা। হর হর মহাদেব, জয় মা দুর্গা। তো এরপর আমরা যাব এখানকার যে ভৈরব, বটুকনাথ ভৈরব, তার মন্দিরে। হ্যাঁ, আসুন। এটা হলো ক্ষেত্রপাল বটুকনাথ ভৈরব। আচ্ছা। প্রণাম করে বাবাকে সুবিধা দেন। তো এই হচ্ছে বটুকনাথ ভৈরব, ক্ষেত্রপাল। প্রত্যেকটা সতীপীঠে একটা করে ভৈরব থাকে, আর এখানকার সেই ভৈরবের নাম হচ্ছে বটুকপাল ভৈরব।
এদিকে অনেক ছোটখাটো দোকান রয়েছে। গন্ধ গন্ধ বেরোচ্ছে না একটা হিলিয়ামের। এটার মোটামুটি টেম্পারেচার কত আছে? 80। হিলিয়াম গ্যাস উঠছে না, হিলিয়াম গ্যাসের গন্ধ বেরোচ্ছে। এখানে তো আমরা এখন যাচ্ছি উষ্ণ প্রস্রবণের দিকে। তো বেসিক্যালি উষ্ণ প্রস্রবণ হচ্ছে যে ভূগর্ভস্থ জল যেটা আছে, ভূগর্ভস্থ যে জল আছে সেটা আমাদের যে বিভিন্ন ভূতাপীয় শক্তি, সেই ভূতাপীয় শক্তি দ্বারা গরম হয়ে সেই জল যে বিভিন্ন ভূপৃষ্ঠের যে ফাটলগুলো রয়েছে সেই ফাটল দিয়ে বেরিয়ে আসে, এবং তার সাথে বেরিয়ে আসে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ। তো সেই জন্যই এই জলটা সবসময় টেম্পারেচার আরও হাই থাকে, এবং এই জলের মধ্যে স্নান করা বলে শরীরের জন্য খুব ভালো, বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি হয় এই জলে স্নান করলে। তো এখানে প্রচুর যে কুণ্ড রয়েছে, 8টা কুণ্ড রয়েছে আমি শোনালাম, এবং তার মধ্যে অনেকগুলো টেম্পারেচার খুবই হাই, খালি একটা কুণ্ডই স্নান করতে নর্মাল টেম্পারেচার থাকে। তো এই টেম্পারেচারে সেই কুণ্ডেও স্নান করা যাবে কিনা সেটা নিয়েও একটু সংশয় আছে। তো এবং এই জলের মধ্যে আপনাদের যেমন বললাম যে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে, তাই জন্য এই জলটা কিন্তু খুবই, জলে স্নান করা খুবই ভালো, সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি হয় এরকম বিশ্বাস এক মানুষের। আমরা ঢুকছি কুণ্ডের দিকে, গরম জলের ঘাট যেটা উষ্ণ প্রস্রবণ সেটার দিকে ঢুকছি। এখানে পার্কিং লট আছে, আপনারা আসলে এখানে পার্কিং লটে কিন্তু রাখতে পারেন গাড়ি। তো এখানে পার্কিং লটে গাড়ি রাখার চার্জটা একটু দেখিয়ে দিই আপনাদের, এবং এমনি প্রবেশ মূল্য দেখিয়ে দিই। 2 চাকার প্রবেশ মূল্য 10 টাকা, 3 চাকার 30, 4 চাকার 50, আর 6 চাকার 100 টাকা। স্নানের ঘাটের প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা পার পার্সন। দুটো করেছিস তো নাকি একা স্নান করবি? দেখি বক্রেশ্বর ঋষি, অষ্টবক্র, বক্রেশ্বর মহাদেব, বোট ক্ষেত্রফল, বটুক, ভৈরব, বক্রেশ্বর মহাশ্মশান, দেবী মহিষ মর্দিনী দুর্গা, অক্ষয় বটবৃক্ষ, কালা পাহাড় কর্তৃক ধ্বংসপ্রাপ্ত হরগৌরী মূর্তি। তো এবার আমরা ঘাটের দিকে ঢুকছি। পুরুষ স্নানের ঘাট কি এদিকে? এইদিকে হচ্ছে পুরুষ স্নানের ঘাট, এইদিকে হচ্ছে মহিলাদের স্নানের ঘাট। তো এই হচ্ছে সেই কুণ্ড, এই জলটাই কিন্তু স্নান করা যায়। তাহলে চলুন একটু স্নান করা যাক। তো এই হচ্ছে কুণ্ড, এখানে জলে মোটামুটি স্নান করা যায়, এটা মোটামুটি টেম্পারেচার আছে। অন্যগুলো জলের টেম্পারেচার অনেক বেশি, বললাম আপনাকে 80 ডিগ্রি টেম্পারেচার এক একটা কুণ্ড। তিন ডুব। মন্দির থেকে বেরিয়েই জাস্ট মন্দিরের থেকে একটুখানি হাঁটা পথে হোটেল প্রিয়া, আর দুপুরের খাবারটা এখানেই খাবো। একদম ফাস্টের হোটেল এটা, 50 টাকার সবজি ভাত পাওয়া যায়। তো এখানেই খাবো দুপুরের খাবারটা। মামা ভাগ্নে পাহাড় ও বক্রেশ্বর ধাম পরিভ্রমণ করে আমাদের মন একই সাথে পরিতৃপ্ত ও ক্লান্ত হয়েছিল। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা বাড়ি ফেরার জন্য প্রথমে বাস রুটের
আশ্রয় নিলেও কিন্তু আমরা সেরকম কোনো বাস পাইনি। তাই জন্য আমরা চলে এসেছিলাম সিউড়ি স্টেশন। সিউড়ি স্টেশন থেকে প্রথমে অন্ডালের ট্রেন ধরে চলে এসেছিলাম অন্ডাল, এবং তারপর সেখান থেকে বর্ধমান লোকাল ধরে বর্ধমান, এবং তারপর প্যান্ডেল জংশন হয়ে আমরা বাড়ি ফিরেছিলাম। আজকের এই একদিনের সফর কেমন লাগলো অবশ্যই লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর এখনও আমাদের চ্যানেলে যদি যুক্ত না হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আর এরকম আরও নতুন ধরনের কন্টেন্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে।